বাগের কাছে বসে রয়েছি। আপনারা সবাই জানেন যে ডক্টর বাগ বিশেষ করে শিশুর বিভাগে একটা বিরাট নাম করে রয়েছেন গোটা বাঁকুড়াতে। তাকে একটাকে সবাই চেনে, বাঁকুড়া মেডিকেল কলেজের প্রফেসর, এবং তার ব্যস্ত সময় বার করে আমাকে একটু সময় দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ। আমরা আজকে যে কারণে এসেছি যে বাচ্চারা প্রচুর বিভিন্ন জিনিসে রোগে ভোগে। বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা প্রচণ্ড উদ্বিগ্ন। সবসময় বাচ্চারা কি খাচ্ছে, কি পড়ছে, সবসময় গার্জেনরা প্রচণ্ড উদ্বিগ্নের সাথে বাচ্চাদেরকে মানুষ করছে। পেডিয়াট্রিশিয়ান হিসাবে তিনি কতটা দেখছেন এটাকে ভালোভাবে, কি কি রোগ হতে পারে এখন বাচ্চাদের ক্ষেত্রে, সব কিছু আলোচনা করবো। এবং কি হলে অন্তত বাচ্চাদেরকে কীভাবে কেয়ার করা যায়, বাবা মা কীভাবে মানুষ করতে পারেন, তারা আরও ভালো করে জানবেন। তো সেই ব্যাপারটা একটু আলোচনা করবো আজকে। ওয়েলকাম আমার দীপক মহান্তির এই ইউটিউব চ্যানেলে। কেমন তোশিবানন্দ বাগ, আমরা যে আজকে পেয়েছি আপনাকে একটা বিজি শিডিউলের মধ্যে, তার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমে প্রচুর বাঁকুড়াতে একটা বিরাট জাঙ্ক আপনি প্র্যাকটিস করছেন বহুদিন ধরে, প্রায় দীর্ঘ 20 বছর ধরে প্র্যাকটিস করছেন। কী দেখেন, মানে বাঁকুড়ার ডেভেলপমেন্টটা কী দেখছেন আপনি? তো 20 বছর, মানে 2004 আর 2024 কতটা চেঞ্জ হয়েছে বাঁকুড়াকে, মানে অ্যাজ এ ডক্টর, চাইল্ড ডক্টর হিসেবে কতটা চেঞ্জ হয়েছে দেখছেন বাঁকুড়া? পরিবর্তন অনেকটাই হয়েছে। যেটা 2004 সালে যখন দেখেছিলাম তখন মানুষের মধ্যে সচেতনতা অনেকটা কম ছিল, এখন সচেতনতা বেড়েছে। আগে বেশিরভাগ চিকিৎসাই করা হতো না, অনেক অসুখের চিকিৎসা করা হতো না। অনেক ক্ষেত্রে অসুখের জন্য হয়তো সাধারণ কোয়াক ডাক্তারদের কাছেই দেখানো হতো, সেখানেই যেটুকু হতো বাকিটা হয়তো তারপরে আর খুব বেশি কিছু করাই যেত না। বিশেষ করে নবজাতকের জন্য যেটা আমরা দেখেছি, নবজাতকের ক্ষেত্রে মানুষের এমন ধারণা ছিল যে ওগুলোর কোনো চিকিৎসা হয় না, জন্মের পরে হয় ভালো আর না হয় মরে যায়। নবজাতকের চিকিৎসাটার একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে গত 20 বছর। বিভিন্ন কুসংস্কারও ছিল গার্জেনদের মধ্যে, কোনো একটা রোগ হলে বিভিন্ন আয়ুর্বেদ মানে জুড়িবটি এইসব বিভিন্ন রকম ব্যবহার হতো আর কি, সেটাও হয়তো এখন কমেছে। হ্যাঁ, সেটা কিছুটা কমেছে, তবুও অনেকটাই আছে। না, শহর বাজারে হয়তো খুব একটা নেই, কিন্তু গ্রামের দিকে এখনো অব্দি টোটকা এগুলো চলে আর কি, আছে। শহরাঞ্চলেও কিছুটা আছে। আর বাঁকুড়ার শহরাঞ্চল বলতে কি, বাঁকুড়ার শহরাঞ্চল মানে তো সেই গ্রাম থেকেই মাইগ্রেটেড, হয়তো 1 বছর 2 বছর আর 4 বছর আগেই মাইগ্রেটেড হয়েছে। মানুষের মনটা পরিবর্তন হতে অনেকটা সময় লাগে, সেই জায়গাটাতে হয়তো এখনো ততটা পরিবর্তন হয়নি। এখন এই মুহূর্তে, মানে আজকের দিনে যেসব বাচ্চারা দেখছেন, কোন রোগ বেশি হচ্ছে এখন, মানে এখন এই মুহূর্তে আজ এই সিজনে, এবং সামনে আসছে শীতকাল, ফলে আরও বাচ্চাদের হয়তো কিছু রোগ বাড়বে। কোন রোগগুলো এখন বছরের এই সময়টাতে সবচেয়ে বেশি? বর্ষাকাল বা বর্ষার শেষে এই সময়টাতে দুটো অসুখ সবচেয়ে বেশি হয়। একটা হচ্ছে অ্যাজমার যেটা বাড়াবাড়ি হয়। অ্যাজমা তো সারা মানে ভেতরের ব্যাপার। এই সময়টা অ্যাজমাগুলো সবচেয়ে বেশি বাড়ে এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাসে। এবছর যদিও তার কিছুটা কম। তার সাথে পাল্লা দিয়ে থাকে আর দুটো জিনিস, একটা হচ্ছে ডায়রিয়া, একটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাল ডায়রিয়া। বাচ্চাদের ভাইরাল ডায়রিয়া, ইনভেসিভ ব্যাকটেরিয়াল ডায়রিয়াও হয়, যেটা ডিসেন্ট্রি, পায়খানার সাথে রক্ত আসে, জ্বর আসে, সেগুলোও হয়। আর তার সাথে হয় আর একটা জিনিস খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। সাধারণভাবে জন্ডিস বলতে আমরা যেটাকে বুঝি, ভাইরাল হেপাটাইটিস। এটা খুব কেস পাওয়া যাচ্ছে, অনেক কেস পাওয়া যাচ্ছে এখন। মনে হয় এই বছর হয়তো একটু বেশিই পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে ভালো হলো যে অনেক সময় আমরা দেখেছি নবজাতক একদম মানে জন্মানোর পরেই অনেক সময় দেখা যায় যে জন্ডিস হচ্ছে, ভাই এই কেসগুলো পাওয়া যায় কি? হ্যাঁ, আসলে জন্ডিস আর ভাইরাল হেপাটাইটিস দুটো জিনিস আলাদা। লিভারের যে কোনো রকম ডিসফাংশন হলে, মানে লিভারের কার্যকারিতার যে কোনো রকম গন্ডগোল হলেই জন্ডিস হয়। রক্তের মধ্যে থাকে বিলিরুবিন, রক্তকণিকা ভেঙে বিলিরুবিন তো হিমোগ্লোবিন বেরোয়, হিমোগ্লোবিনটা মেটাবোলাইজড হয়ে বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিনের মাত্রাটা আমাদের দেশে, আমাদের শরীরে মোটামুটি আমরা ধরতে পারি 1 মিলিগ্রাম পার 100 ml মতো, তার বেশি নয়। যখনই এটা আমি পূর্ণবয়স্ক মানুষের কথা বলছি। এবার যখনই এই মাত্রাটা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়, তখনই আমরা বলি জন্ডিস। এই বেড়ে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা লিভারের যে কোনো অসুখের কারণে হতে পারে। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে তার মধ্যে একটা। নবজাতকের ক্ষেত্রে যেটা হয়, নবজাতকের ক্ষেত্রে সাধারণভাবেই বিলিরুবিনের মাত্রাটা অনেকটা বেশি থাকে। সাধারণভাবেই একটা নবজাতকের 2 দিন 4 দিনের একটা নবজাতকের বা
বিলিরুবিনের মাত্রা, যেটা একজন পূর্ণবয়স্ক মানুষের বললাম 1 মিলিগ্রাম পার 100 ml এর মধ্যে, সেটা হয়তো 10, 11, 12 মিলিগ্রাম পার 100 ml হয়। তার চেয়েও যখন অনেকটা বেশি হয়, এটা ঘন্টায় ঘন্টায় পাল্টায় নবজাতকের ক্ষেত্রে, তার চেয়ে ঘন্টায় ঘন্টায় পাল্টায়। এটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, জিনিসটা একটু জটিল জিনিস, অতটা আলোচনায় না যাওয়াই ভালো। তবে দেখেছি আইসিইউতে সাথে সাথে ট্রান্সফার করে দেয়, মানে একটু ইয়ে হলেই। হ্যাঁ, এটা আমরা যখনই মানে পেশেন্টরা খুব তখন অ্যাংশাস হয়ে যায় যে এই বোধহয় আমার বাচ্চাটাকে আইসিইউ দিয়ে দিল, কি হবে এরকম। আসলে নবজাতকের যে কোনো চিকিৎসাই আমরা আইসিইউতে করে থাকি, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, কারণ নবজাতক হচ্ছে হাইলি আনপ্রেডিক্টেবল। বলা মানে এই দেখছি ভালো তো এক্ষুনি মানে 1-2 ঘন্টার মধ্যেই খারাপ হয়ে যায়। সেই জন্য নবজাতকের অসুস্থতার প্রথম লক্ষণ দেখলেই আমরা সঙ্গে সঙ্গেই তাকে ইন্টেনসিভ কেয়ারে নিয়ে যাই। ইন্টেনসিভ কেয়ার মানে কি, সবসময় নজরে থাকবে। নবজাতককে আমরা সবসময় স্পেশাল কেয়ার দিয়ে থাকি, সেই জন্য নবজাতকের যে কোনো চিকিৎসা ইন্টেনসিভ কেয়ারেই হয়ে থাকে। অ্যাজ এ হোল বাঁকুড়া মেডিকেল কলেজের এই যে আরজি করে এত কাণ্ড ঘটে গেল, বাঁকুড়া মেডিকেল কলেজে তার কোনো ইফেক্ট কি পড়েছিল? না, আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে ওরকম, আপনি কি জানতে চাইছেন? মানে ঘটনার ইফেক্ট? ঘটনার ইফেক্ট মানে কি, এই যে ডাক্তারদের যে একটা ভয়, আমাদের এখানে ভয় নেই। আমাদের এখানে ওই ভয়টা এখনো পর্যন্ত আমরা সৌভাগ্যবশত ওই ভয়টার সম্মুখীন হইনি। মানে আমাদের এখানে যারা ট্রেনি ডক্টর আছেন বাঁকুড়া মেডিকেল কলেজে মেনলি আরজি করে যেটা হয়েছে, সেটা তো প্রিন্সিপালের হাত ধরেই। হ্যাঁ, যাই হোক, যে কারণেই হোক, আমাদের প্রিন্সিপাল খুবই মাইডিয়ার লোক। তার হাত ধরে এরকম একটা ব্যাপার আসাটা খুব কঠিন। বাঁকুড়া মেডিকেল, তাছাড়া বাঁকুড়া ফ্রেন্ডলি, মানে আপনাদের জন্য ফ্রেন্ডলি, পিজিটিদের জন্য ফ্রেন্ডলি, সবার জন্য ফ্রেন্ডলি, সবার জন্য ফ্রেন্ডলি, পেশেন্টদের জন্য ফ্রেন্ডলি। কদিন আগে আমাদের একজন কলিগ গাইনিকোলজিস্ট বর্ধমান মেডিকেল কলেজে কাজ করেন, তিনি একজন আমাদের একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন যে গত 3 বছর ধরে বাঁকুড়া মেডিকেল কলেজে এক্সটার্নাল এক্সামিনার হয়ে যাওয়ার সুবাদে কিছু অভিজ্ঞতা হয়েছে। তাতে করে আমি বলতে পারি যে একমাত্র এই বাঁকুড়া মেডিকেল কলেজই একমাত্র মেডিকেল কলেজ যেখানে এইসব ঝামেলা নেই। পারহ্যাপস দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। এটা একটা বিরাট বড় সার্টিফিকেট, মানে এই মুহূর্তে একটা বিরাট বড় যেখানে প্রত্যেকটা মেডিকেল কলেজে আন্ডার স্ক্যানার এবং প্রত্যেকের মধ্যে একটা কোশ্চেন মার্ক। বাঁকুড়া মেডিকেল কলেজে আমাদের জুনিয়র ডাক্তাররা আলাদা করে একটা মানে সার্টিফিকেট বা লিখেছেন, তারা চাইলে আমরা শেয়ার করতে পারি যে আমাদের এখানে we are free from any kind of threat, intimidation, coercion, everything. যাকে এটা অন্তত শুনে ভালো লাগলো যে জঙ্গলমহলের এই প্রত্যন্ত এলাকায় এই রোগটা এখানে ঢোকেনি। এটা একটা বড় রোগ, যে রোগে এখন বিশেষ করে যারা গার্জেন আছেন, যারা বৃদ্ধ আছেন, তারা কোন ডাক্তারের কাছে যাব সেটা ভাবছি, কারণ এই ডাক্তার আদৌ পাস করে বেরিয়েছে কিনা। বাঁকুড়া মেডিকেল কলেজে কিন্তু ডক্টর বাগ যেটা বললেন যে এখান থেকে অন্তত এইসব কাণ্ডকাণ্ড হয়নি, এখান থেকে যারা বেরোয় জেনুইনলি পড়াশোনা করে বেরোয়। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে আসি, এই মুহূর্তে বাচ্চাদেরকে ভালো রাখার জন্য যদি কিছু বলেন আর কি, যে গার্জেনরা যারা, যে কিছু টিপস দেওয়া যায় কিনা। শিশু বলতে তো একদম নবজাতক থেকে শুরু করে আমরা নিয়ম মতো আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের রেকমেন্ডেশন হচ্ছে 18 বছর। 18 বছর অবধি শিশু, 18 বছর বয়স পর্যন্ত শিশু। আমাদের মানে ভোটাধিকার না পাওয়া অবধি শিশু, এটা আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের রেকমেন্ডেশন। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সও তাই বলে, 18 বছর বয়স পর্যন্ত শিশু। যদিও আমাদের হাসপাতালের ভর্তির পলিসি হচ্ছে 12 বছর পর্যন্ত। নবজাতকের ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, মাতৃস্তন্যপান। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হয়তো এখন খুব বেড়ে উঠছে। ফিলসফি অফ ব্রেস্ট ফিডিংয়ে একটা কথা আমার মনে পড়লো, কেউ একজন বলেছিলেন যে মৌমাছি, পিঁপড়ে, এদের মধ্যে একটা রানী মৌমাছি থাকে। একদম। তো এই রানী মৌমাছিটাকে কি করা হয়, জন্মের পরে রানী কিন্তু সিলেক্টেড হয়ে যায় কে রানী হবে। আর এই রানী মৌমাছিটাকে একটা বিশেষ খাবার দেওয়া হয়, সেটার নাম হচ্ছে রয়্যাল জেলি। এই রয়্যাল জেলিটা রানী মৌমাছিটাকেই খাওয়ানো হয়, অন্য কোনো মৌমাছিকে খাওয়ানো হয় না। আচ্ছা। তো therefore the food determines who is going to be the queen and who the slave. কে রানী হবে আর কে চাকর হবে সেটা কিন্তু ওখান থেকেই, খাবার থেকেই ঠিক হয়ে যায়। কাজেই আমরা ওই প্রিন্সিপালটাকে যদি মানুষের ক্ষেত্রে কাজে লাগাই, যে
ফুড ডিটারমিনস হু ইজ গোয়িং টু বি দ্য কিং অ্যান্ড হু দ্য কুইন অ্যান্ড হু দ্য স্লেভ। exactly. তাহলে আমি ব্রেস্টফিড করেই আমি প্রথম থেকে ডিটারমিন করতে পারি যে আমার সন্তান পরবর্তীকালে কি হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, কাজেই এটা একটা খুব এত ইম্পর্টেন্ট সুন্দর একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝানো। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু আজ থেকে কয়েক বছর আগে আমি একটা স্টাডি করেছিলাম যে নট এনাফ ব্রেস্ট মিল্ক মায়ের দুধ হচ্ছে না, তার একটা স্টাডি করেছিলাম। তো সেই স্টাডি করতে গিয়ে বিভিন্ন লিটারেচার খুঁজে যেটা পেয়েছিলাম একটা খুব সুন্দর ব্যাপার, যে ব্রেস্ট ফিডিংয়ের রেট ওয়ার্ল্ড ওয়াইড, যা ব্রেস্ট ফিডিংয়ের রেট, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের রেট, 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা অন্য কিছু খাবে না, শুধু মায়ের দুধ খাবে, জলও খাবে না, এটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের রেট ওয়ার্ল্ড ওয়াইড, যা আমার এক্স্যাক্ট ডাটাটা মনে নেই, তার চেয়ে ইন্ডিয়াতে অনেক বেশি। আচ্ছা, বাঁকুড়ায় সেরকম কোনো স্টাডি আমি এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, তবে আমার ধারণা বাঁকুড়াতে সেটা আরও অনেক বেশি। তো আমরা যখন বলি যে হ্যাঁ বাঁকুড়ায় এত ভালো রেজাল্ট হচ্ছে, মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট হচ্ছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এত ভালো রেজাল্ট হচ্ছে, কেন হচ্ছে? এখানে পড়াশোনা কি? হ্যাঁ, পড়াশোনা ভালো হয়, পরিবেশ ভালো, সবই ঠিক আছে, তবে আমার মনে হয় ব্রেস্ট ফিডিংয়েরও একটা অবশ্যই অবদান এখানে আছে। এটা একটা দুর্দান্ত কথা। সত্যি কথাই, জঙ্গলমহলে আমরা হয়তো পিছিয়ে পড়া মানুষ, জঙ্গলমহলের মানুষ সবাই বলে শহুরে কালচার থেকে হয়তো আমরা অনেকটা দূরে রয়েছি, কিন্তু এই জায়গায় বোধহয় আমরা সবাইকে টেক্কা দিয়ে যাব। ডাক্তারবাবু যেটা পরিসংখ্যান দিলেন যে আমেরিকা তো বটে, ইন্ডিয়া তো সম্ভবত জঙ্গলমহলের মায়েরা কখনোই বাচ্চাদেরকে অন্য কোনো খাবার দিয়ে বড় করবে এই ভাবনাটাই আসেনি তাদের। হয়তো কারো ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক হচ্ছে না, সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু যাদের হয় তারা কিন্তু 6 থেকে 8 মাস কেন 1 বছর অবধি ব্রেস্ট মিল্ক পুরোপুরি। এখানে আমি একটা কথা বলি, ব্রেস্ট মিল্ক হচ্ছে না কথাটা কিন্তু ভুল। আচ্ছা, ব্রেস্ট মিল্ক হচ্ছে না কথাটা হয় না। আমি যে স্টাডিটা করেছিলাম, না অনেকে, আমি যে স্টাডিটা করেছিলাম 940টা বাচ্চার উপরে করেছিলাম যাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না কমপ্লেন নিয়ে, তার মধ্যে মাত্র 2টো বাচ্চা পাওয়া গেছিল যেগুলোর সন্দেহ আছে যে সত্যিই কি ব্রেস্ট মিল্ক হচ্ছিল না। আচ্ছা, কিন্তু সেই বাচ্চাগুলো অন্য কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল, সে দুটো সত্যিকার ব্রেস্ট মিল্ক হচ্ছিল না ব্যাপারটা নয়। কাজেই 940টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাও রিয়েল ডেফিসিয়েন্সি অফ ব্রেস্ট মিল্ক কিন্তু আমরা পাইনি। প্রকৃত ব্রেস্ট মিল্ক তাই হয়। সমস্যা আমার কাছে ডাটাটা মানে এটা আছে। তো সত্যিকার ব্রেস্ট মিল্ক হচ্ছে না ব্যাপারটা হয় না। ব্রেস্ট মিল্ক আর না, তাহলে এটা অনেক সময় কথাটা আসে কিন্তু যে ওর দুধ ঠিক মতো হচ্ছে না বাচ্চারা। হ্যাঁ, তার অনেকগুলো কারণ আছে। এটা পারসেপশনের তফাৎ। তাহলে ব্রেস্ট মিল্ক হচ্ছে না আমরা বুঝবো কি করে? হ্যাঁ, ঠিক, ব্রেস্ট মিল্ক হচ্ছে না আমরা বুঝবো কি করে? তা ব্রেস্ট মিল্ক কি আমরা কি বার করে বাটিতে করে খাই না। ব্রেস্ট মিল্ক একদম ডাইরেক্ট ব্রেস্ট থেকে তো টেনে খায়, তো কতটা ঢুকছে বুঝবো কি করে? ঠিক, বোঝার উপায় দুটো। প্রথম হচ্ছে বাচ্চা সারাদিনে কতবার ইউরিন হচ্ছে। আচ্ছা, 24 ঘন্টায়, একটানা 24 ঘন্টায়, মানে এখন এই সকাল এই দুপুর 1টা বাজে, এই 1টা থেকে আগামীকাল দুপুর 1টা পর্যন্ত কমপক্ষে 6 বার ইউরিন হবে, কমপক্ষে 6 বার প্রস্রাব হবে। ঠিক আছে, তাহলে বুঝতে যাবে সেটা নর্মাল। আর বাচ্চার ওজন বাড়বে। ওজন বাড়াটার বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের আছে। তো আমি এই ইউরিনটাই, প্রস্রাবটাই ধরি। কমপক্ষে 6 বার প্রস্রাব হবে। তো যখনই একটা মা যখন এই কমপ্লেনটা নিয়ে আসে, তখন আমরা বলি যে প্রস্রাব কতবার হচ্ছে। না ডাক্তারবাবু, প্রস্রাব তো সারাদিনে অনেকবার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মায়ের দুধ ছাড়া আর কি খায়? না আর কিছু খায় না। জল খায়? না জলও খায় না। তাহলে কি খায় সত্যি করে বলো? না আর কিছু খায় না। তাহলে এতবার প্রস্রাব হচ্ছে, সেটা আসছে কোথা থেকে? সেটা তো ব্রেস্ট মিল্ক থেকেই আসছে। কাজেই যেটুকু ব্রেস্ট মিল্ক পাচ্ছে সেটুকুই হচ্ছে। ঠিক আছে, মায়ের দুধ যদি কম হয় কমই খাক। ঠিক আছে, মানে এটা একটা পারসেপশনের, এটা পারসেপশনের তো না। অনেক বিভিন্ন রকম আসলে কি শীর্ণকায় মহিলা, মানে গ্রামের দিকে হয় শীর্ণকায় মহিলা, সেক্ষেত্রে মনে হয় যে নয় হয়তো ব্রেস্ট মিল্ক আসছে না, তাহলে একটা বাবা মায়ের একটা সন্দেহ হতে থাকে, বাচ্চারা হয়তো কাঁদছে, বারবার ধরে কাঁদছে, হয়তো মনে হয়। সাধারণত শীর্ণকায় মহিলারও ব্রেস্ট মিল্ক যথেষ্ট হয়ে থাকে। তবে ঠিকঠাক পুষ্টির যোগান যদি মায়ের না থাকে, সেক্ষেত্রে মায়ের শরীর ভেঙে যেতে পারে, মায়ের শরীর শারীরিক দুর্বলতা হতে পারে, কিন্তু তার ইফেক্টটা ব্রেস্ট মিল্কে সাধারণত তেমন একটা আসে না।
আমার মনে হয় যে দর্শকরা প্রত্যেকে যারা দেখবেন, এটা একটা বড় পয়েন্ট উনি তুলে দিলেন, এবং এটা কিন্তু সত্যি কথা প্রত্যেকটা গ্রামের মহিলারা এটা বিশ্বাস করেন, যে কথাটা আমি ওনাকে প্রশ্ন করছিলাম সেটাই। এবং আজকে হয়তো আমার নিজেরও ভুল ভাঙলো, আপনাদেরও হয়তো এই কথাটা শুনে ভুল ভাঙবে, যে আমরা এটা ভাবি অনেক সময় যে ব্রেস্ট মিল্ক হচ্ছে না, ব্রেস্ট মিল্ক হচ্ছে না। অনেক সময় বলা হয় ব্রেস্টের সাইজ দেখে ব্রেস্ট মিল্ক কম আছে, বিভিন্ন রকম কুসংস্কার জড়িয়ে আছে এটার মধ্যে। তা আজকে অন্তত ডাক্তারবাবুর সাথে কথা বলে অন্তত এটা আমরা ক্লিয়ার হই। ব্রেস্টের সাইজটা অন্য জিনিস, ব্রেস্টের সাইজটা নির্ভর করে ব্রেস্টের মধ্যে কতটা ফ্যাট টিস্যু আছে তার। এক্স্যাক্টলি। আর ব্রেস্ট মিল্ক কতটা বেরোবে সেটা ডিপেন্ড করে ব্রেস্টের মধ্যে ডাক্ট, ল্যাক্টিফেরাস সাইনাস, অ্যালভিওলাই এইগুলো কতটা আছে তার উপর। এগুলোর কাজেই ব্রেস্টের সাইজটা বড় হলে শুধু ফ্যাট টিস্যুটাই বড় হয়, যেটা ব্রেস্ট মিল্ক সিক্রিশনের কোনো কাজে আসে না। কাজেই ব্রেস্টের সাইজ বড় ছোট মাঝারি যাই হোক না কেন, ব্রেস্ট মিল্ক সিক্রিশন হতে কোনো অসুবিধে থাকে না। আচ্ছা, আর যেটা প্রশ্নটা করেছিলাম যে বাচ্চারা, গ্রামে গঞ্জে বাচ্চারা যারা এখন বড় হচ্ছে আর কি মানে বলবে যে কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, গার্জেনরা কি মানে কিভাবে ভালো রাখতে পারে, যদি কিছু টিপস দেওয়া যায়। এটা একটু মানে বড় প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, না মানে একটু ছোট করে পিছাইলে অন্তত 3-4টে ফুড হ্যাবিটের সাথে বা কিভাবে রাখা যায় তাকে। তাহলে এরপরে ব্রেস্ট মিল্কের পরেই আসি 6 মাসের পরে কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং এটাকে বাংলায় কি বলে আমি ঠিক মনে পড়ছে না। কমপ্লিমেন্টারি ফিডিং বিভিন্ন রকম, যাই হোক কমপ্লিমেন্টারি ফিডিংটা কি হয়, আমাদের একটা খুব ভুল ধারণা আছে যে কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, বেগুন সেদ্ধ এগুলো খেলেই বোধহয় বেশি ভালো হবে, বিট সেদ্ধ, গাজর সেদ্ধ এগুলো খেলেই বোধহয় বেশি ভালো হবে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু সায়েন্টিফিক ভাবনাটা কিন্তু ঠিক উল্টো। সায়েন্টিফিক ভাবনাটা হচ্ছে কাঁচকলা, পেঁপে, বেগুন, বিট, গাজর এগুলো সবই খাবে, কিন্তু ভালো করে তেল মশলা দিয়ে সুস্বাদু করে রান্না করে খাবে। আমরা খাবারে তেলের প্রয়োজনীয়তা আছে। তেল আমরা কেন খাই? কটা কারণ। প্রথম হচ্ছে ফ্যাট মেক্স দ্য ফুড প্যালেটেবল। তাহলে ফ্যাট খেলে খাবারটা স্বাদ বাড়ে, সুস্বাদু হলে তবেই খাবার খেতে পারবে, না খেতে পারবে না। 2 নম্বর হচ্ছে ফ্যাট ক্যালোরির যোগান দেয়। আমাদের দেশে যা ম্যালনিউট্রিশন বা অপুষ্টি, তার বেশিরভাগটাই প্রোটিন অ্যান্ড ক্যালোরি ম্যালনিউট্রিশন, প্রোটিন অ্যান্ড এনার্জি ম্যালনিউট্রিশন। তো এই এনার্জির বেশিরভাগটা কিন্তু ফ্যাট থেকে আসে, কার্বোহাইড্রেট বা প্রোটিন থেকে নয়। কাজেই খাবারটাকে ক্যালোরি ডেন্স করার জন্য, আর ছোটো বাচ্চারা পরিমাণে কম খেতে চায়, বেশি খেতে চায় না, তাহলে অল্প পরিমাণে খাইয়েই যদি আমাকে ক্যালোরিটা আনতে হয়, সেখানে ফ্যাটের প্রয়োজনটা অনেক বেশি। এছাড়া বিট সেদ্ধ, গাজর সেদ্ধ, বাবু বিট আমরা কেন খাই, গাজর আমরা কেন খাই? বিট গাজরে অনেক কিছুই থাকে, সুগার থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কী থাকে আমরা সবাই জানি, খুব ছোটোবেলায় 5-6 পড়েছি বিজ্ঞান বইতে, যে বিট, গাজর এগুলোতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিন এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তা এই ফ্যাট সলিউবল ভিটামিন এটা যদি আমরা বিট বা গাজরটা যদি তেল দিয়ে সুন্দর করে রান্না করি, তাহলে ওই ভিটামিন এটা ওই রান্না করা তেলে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে তবেই ওটা শরীরে শোষণ হয়, অ্যাবজর্পশন হবে। তবে আচ্ছা, বিট বা গাজর যদি আমরা তেল ছাড়া সেদ্ধ করে দিই, তাহলে এই ভিটামিন এটা কিন্তু শরীরে শোষণ হতে পারে না, বেশিরভাগটাই কিন্তু পায়খানার সাথে বেরিয়ে চলে যায়। কাজে বিট গাজরের পুষ্টি আমার কিন্তু শরীরে এলো না, আমার কিন্তু পায়খানার সাথে বেরিয়ে চলে গেল। না, তাহলে কি বলছেন যে সব খাবার খাক, সব খাবার খাবে, পুষ্টিকর সুস্বাদু খাবার খাবে, বড়দের মতো খাবার খাবে। বড়দের যেটা মানে 6 মাসের পর। আচ্ছা, 6 মাসের পর। এবার তার সাথে অন্যান্য খাবারগুলো খেতে পারে, কিন্তু সেটা কখনোই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট নয়। আচ্ছা, কারণ আমরা যেটা হয় 6 মাসের পরে আমরা কি করি? অন্নপ্রাশন করি। তো ঠিক, দুগ্ধপ্রাশন তো নয়, একদমই তাই, অন্নপ্রাশন করি। কিন্তু সবারই টেন্ডেন্সি থাকে যে গরুর দুধ খাওয়াবো, ল্যাকটোজেন খাওয়াবো। আর সত্যি কথা বলতে কি, এই ল্যাকটোজেন, ল্যাকটোডেক্স বা বিভিন্ন ফর্মুলা মিল্কের কোম্পানিগুলো এমনভাবে চেপে ধরে আছে, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাতে করে এই জিনিসটাকে, এই ভাবনাটাকে বের করে নিয়ে আসাও খুব কঠিন। এই ব্যাপারটার মধ্যে একটা আইনি ব্যাপারও আছে। এগুলোর প্রমোট করা, এগুলো প্রেসক্রিপশন করা, এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, প্রেসক্রিপশন কেউ করে না, কিন্তু মুখে হয়তো অনেকে অনেক কিছু বলে দেন, কিন্তু এটা ঠিক নয়। একদমই তাই, একদমই তাই। একটা সময় আছে যারা মানে বাচ্চাদেরকে 6 মাসের পরে আমরা দেখেছি শিক্ষিত মানুষেরা খাওয়াচ্ছে ওই গাজর, বিট ফিট এইসব, অন্য কোনো খাবার দিতে চাইছে না, না তেলের কোনো খাবার খাবে না। এটা
ভয় কাজ করে। আজকে অন্তত আপনি এই ভয়টা মানুষকে কাটাতে মানে সুযোগ করে দিলেন, খুব ভালো লাগলো অন্তত এই কথাগুলো শুনে। যে আমরা কিন্তু গ্রামের দিকে এখনও দেখেছি প্রত্যেকটা মা বাচ্চাদেরকে কি খাওয়াবে 6 মাসের পরে, 6 মাস অবধি সে দুধ খাওয়ায়, তারপরে যে কী খাওয়াবে সেটা নিয়ে একটা প্রচণ্ড রকম দ্বিধাতে থাকে। ডক্টর বাগ, ধন্যবাদ যে এই জায়গাটা আপনি ক্লিয়ার করে দিতে পারলেন। না এমনি এই যে সর্দি কাশি হবে বাচ্চাদের, এই কামিং শীতকাল আসছে, সর্দি কাশি হবে, বিভিন্ন রকম অ্যালার্জি আসতে পারে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে কীভাবে রাখতে, মানে বাড়িতে থাকতে বলছেন? আচ্ছা, অ্যালার্জির কয়েকটা জিনিস। একটা হচ্ছে অ্যালার্জি প্রধানত 3 রকমের হয়। একটা হচ্ছে যে স্কিন অ্যালার্জি, অ্যালার্জিক না অ্যালার্জিক রাইনাইটিস যেটা হয়, অ্যালার্জিক রাইনাইটিস হয় মেনলি। এটা অ্যালার্জির নেজাল ম্যানিফেস্টেশন, নাকের ম্যানিফেস্টেশন। হ্যাচ্চো হ্যাচ্চো করে হাঁচি হবে, নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে জল এটা হয়। আর একটা হচ্ছে অ্যাজমা, এটাও একটা অ্যালার্জি। তো এগুলোর জন্য যেটা দরকার হয় মেনলি শীতের আগেটাতে হয়। এই সময়টাতে কেন হয়? অ্যালার্জি হয় অ্যালার্জেন থেকে, তাই তো? তো এই অ্যালার্জেনগুলো কি? অ্যালার্জেনগুলো হচ্ছে আমাদের পরিবেশেই ভেসে বেড়াচ্ছে। সাধারণত শীতের আগেটাতে হয়, শীতের পরেটাতে হয়, ভরা শীতের সময়টাতে হয় না। আচ্ছা, কম হয়, হয় না না, কম হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবশ্যই এনভায়রনমেন্টাল টেম্পারেচার। শীতকালে টেম্পারেচারটা কমে থাকে, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যালার্জেনের উপস্থিতি, বায়ুমণ্ডলে অ্যালার্জেনের উপস্থিতি। এই অ্যালার্জেনগুলো আমরা দেখেছি শীতের আগের কালটা কি? হেমন্ত, শরৎ হেমন্তকাল। এই সময়টাতে প্রচুর ফুল ফোটে, ঠিক নদীর ধারে কাশফুল ফোটে, বিভিন্ন ফুল ফোটে। এই ফুলের পরাগরেণুগুলো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট নোটোরিয়াস অ্যালার্জেন। আচ্ছা, এগুলোর জন্যেই বারবারন্ত হয়। পার্থেনিয়ামও তো এখন প্রচুর চারদিকে। আমি পার্থেনিয়ামের কথাটাতে আসছি একটু পরে। এরপরে বসন্তকালে তখনও অনেক ফুল ফোটে, কিন্তু শীতকালে কোনো ফুল কিন্তু ফোটে না। শীতকালে বরং গাছের পাতাগুলো ঝরে যায়, আমরা দেখেছি। আমরা পড়েছিলাম শীতের তীব্র হিমেল বাতাসে শূন্য যখন ফুলের বাগান, দোয়েল পাখি গায় না গান, কাশ ঝরে যায় নদী তীরে। তো ওই সময়টাতে বড্ড মনে আছে, ওই সময়টাতে করতে করতে এই কবিতা মনে রাখা, ওই সময়টাতে কিন্তু অ্যালার্জি অনেকটা কমে যায় ভরা শীতে। ওই জন্যই অ্যালার্জি কমে যায়, তবে টেম্পারেচারটা অনেকটা কম থাকে বলে তখন ওই অ্যালার্জিক অ্যাজমাটার কিছুটা এক্সারবেশন, কিছুটা বাড়াবাড়ি হয়। আচ্ছা, আর যেটা আপনি বললেন যে পার্থেনিয়াম, এই পার্থেনিয়াম গাছটা আমরা আজ থেকে 13-14 বছর আগে চিনতাম না। একদমই। এখন অদ্ভুতভাবে চারদিকে বাইরে ঘাস, বিভিন্ন আগাছা, এগুলোই আমরা দেখেছি। এখন দেখেছি সব পার্থেনিয়াম গাছে ভরে গেছে। এই পার্থেনিয়ামটা একটা খুব কমন অ্যালার্জেন, খুব নোটোরিয়াস অ্যালার্জেন। অদ্ভুতভাবে প্রচণ্ড গরমের সময় আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন দেখি সব গাছ ঘাস মরে যাচ্ছে, পার্থেনিয়াম গাছগুলো কিন্তু সুন্দরভাবে জেগে আছে। এই পার্থেনিয়াম ফুল ফোটে, বীজ ছড়ায়, পরের বছর দেখা গেল অন্য গাছগুলো আর হতে পারলো না, এই পার্থেনিয়াম গাছগুলোই হয়ে গেল। এটা কোথা থেকে এসছে আমি জানি না, কিন্তু এই পার্থেনিয়াম গাছটা এই অ্যালার্জি, অ্যাজমা, বাড়াবাড়ি হওয়া, এগুলোর একটা খুব ইম্পর্টেন্ট কারণ। দীর্ঘক্ষণ ডাক্তারবাবুর সাথে কথা হলো, আমরা অনেক কিছু জানলাম ডাক্তারবাবুর কাছে, যে বাচ্চাদেরকে কিভাবে অন্তত বড় করানো যায়, কিভাবে তার খাওয়া দাওয়ার হ্যাবিটটাকে ঠিকঠাক করে রাখা যায়। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, যে আপনি এবং এত বিউটিফুল কথা বলেছেন। অন্তত প্রত্যেকটা মা বাবা যারা দেখবে, দর্শক প্রত্যেকে উপকার পাবে এটার থেকে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।